মুভি বক্স ডায়েরিতে আপনাকে স্বাগতম। আমি ইউসুফ। চোখ ধাঁধানো এই কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দি অ্যাপস একটি অ্যাকশন সাইফাই মুভি। আগেই বলে রাখছি, খুবই ভয়ঙ্কর দৃশ্য আছে, তাই সাবধান ও সতর্ক থাকুন। মুভিটি যতবার দেখি ততবার দেখার ইচ্ছে করে, কারণ এই মুভির এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে চমকে দেবে। চলুন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় একটি টেক্সট সারাংশ দিয়ে, যেখানে দেখানো হয় কিভাবে মানুষ হাজার হাজার বছর ধরে এই গ্রহে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু তাদের অহংকারই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের তৈরি একটি ভাইরাস বানরের একটি বুদ্ধিমান প্রজাতির জন্ম দেয়, কিন্তু এটি মানুষের উপর বিপরীত প্রভাব ফেলে, তাদের বুদ্ধি এবং কথা বলার ক্ষমতা কেড়ে নেয়। যখন অ্যাপ এবং মানুষ সহাবস্থানের জন্য সংগ্রাম করছিল, সিজার নামে একজন অ্যাপ খ্যাতি লাভ করে এবং তার প্রজাতির জন্য সবকিছু উৎসর্গ করে। জুলিয়াস সিজারের মতোই সে বেঁচেছিল, কিন্তু সব বানরই তো তাই। এরপর দৃশ্যটি সিজারের অন্ত্যেষ্টিক্রিয়ায় চলে যায়, যেখানে তার বন্ধুরা তার মাথায় ফুল রাখে এবং শ্রদ্ধা জানাতে তার চিতা প্রজ্বলিত করে। বেশ কয়েক শতাব্দী পর ইপরা গ্রহ জুড়ে স্বতন্ত্র গোষ্ঠী গঠন করেছে। আমরা তিনজন তরুণ অ্যাপ, নোয়া, সোনা এবং আনাইয়াকে দেখি, যারা একটি বন্ধন অনুষ্ঠানের জন্য ঈগল খুঁজে বের করার অভিযানে নেমেছে। তারা ঈগল গোষ্ঠীর অন্তর্গত, যারা একটি উৎসব উদযাপন করে যেখানে তরুণদের পরীক্ষা করা হয়। তাদের একটি বাসা থেকেই ঈগলের ডিম সংগ্রহ করতে হয়, কিন্তু 3টি থাকলে মাত্র 2টি নিতে পারে। এরপর ডিমগুলোর যত্ন নেওয়া হয় যতক্ষণ না পাখিগুলো বড় হয় এবং শিকারের জন্য প্রশিক্ষিত করা হয়। ত্রয়ী জঙ্গলের সর্বোচ্চ স্থানে পৌঁছে একটি বাসার সন্ধান পায়, যেখানে তারা 3টি ডিম খুঁজে পায়। কিন্তু যেহেতু তারা মাত্র 2টি ডিম নিতে পারে, নোয়াকে নিজের জন্য 3য়টি খুঁজে বের করতে হয়। সে পাশের চূড়ায় ওঠে, যেখানে একটি সান ঈগলের বাসা আছে। যেই সে একটি ডিম ধরে, মা ঈগল আক্রমণ করে, যার ফলে সে পড়ে যায়। ভাগ্যক্রমে নোয়া একটি পুরানো ভবনের পাশে ঝুলে থাকতে সক্ষম হয়। ফেরার পথে তারা লক্ষ্য করে যে তাদের ঘোড়াগুলো ভয় পেয়েছে এবং নোয়ার কম্বলটি নেই। কেউ কাছাকাছি আছে বুঝতে পেরে তারা একটি রেলওয়ে টানেলের দিকে পথ অনুসরণ করে, যেখানে তারা কম্বলটি ঝুলতে দেখে। এরপর সোনা সাহসের সাথে সেটি উদ্ধার করে। উপজাতির একটি পুরানো নিয়ম ছিল যে কোনো অ্যাপ টানেল পার হবে না, কারণ তারা মানুষের মুখোমুখি হতে ভয় পায়, যাদের তারা ইকো বলে। ত্রয়ী শীঘ্রই তাদের গ্রামে ফিরে আসে, যেখানে নোয়ার বাবা করো প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পুরো গোষ্ঠীটি উঁচু বৈদ্যুতিক খুঁটির উপর নির্মিত কাঠের ভাড়ার উপর বাস করে। নোয়া তার বাবার সাথে দেখা করতে উপরে ওঠে এবং ডিমটি বাসায় রাখে। দুজন কথা বলার সময় করো নোয়ার কম্বলে মানুষের রক্ত লক্ষ্য করেন এবং জিজ্ঞেস করেন সে টানেল পার হয়েছে কিনা। এতে তরুণ একটি ভয় পেয়ে যায়, কিন্তু সে মিথ্যা বলে যে সে পার হয়নি। করো তখন কম্বলটি তার বড় ছেলের হাতে দিয়ে রক্তের উৎস খুঁজে বের করতে নির্দেশ দেন। সেই রাতে নোয়া তাদের মাছের ভাণ্ডারে একটি শব্দ শুনতে পায় এবং সেখানে লুকিয়ে থাকা এক মানব মেয়েকে আবিষ্কার করে। সে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে ধাক্কা দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। এই ঘটনায় তার থলিতে থাকা ঈগলের ডিমটি ভেঙে যায়। চিন্তিত নোয়া তার বন্ধুদের সাথে দেখা করে এবং বলে যে সূর্য ওঠার আগে তাকে আরেকটি ডিম খুঁজে বের করতে হবে। তারা তাকে সমর্থন করার জন্য তাদের অনুষ্ঠান বিলম্বিত করার প্রস্তাব দেয়, কিন্তু নোয়া আজ রাতেই একটি প্রতিস্থাপন ডিম খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে। পরের দৃশ্যে সে তার ঘোড়ায় চড়ে অন্ধকার জঙ্গলে চলে যায়। নোয়া কোনো ডিম খুঁজে পায় না, কিন্তু সে দূর থেকে একটি শোরগোল শুনতে পায়। সেই দিকে এগিয়ে গিয়ে সে মুখোশ এবং বর্ম পরা একটি অ্যাপের মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। ঠিক তখনই তার আহত ভাই উপস্থিত হয় এবং সতর্ক করে যে আক্রমণকারীরা আসছে। নোয়া আরও কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু তার ভাই দুঃখজনকভাবে আঘাতের কারণে মারা যায়। ঠিক তখনই আরও অ্যাপ ঘটনাস্থলে আসে, যা তাকে কাছের একটি ঝোপে লুকিয়ে পড়তে বাধ্য করে। মুখোশধারী উপদেশ সেনাপতি সিলভা তার সেনাবাহিনীকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ব্লোর কম্বলে মানুষের রক্তও লক্ষ্য করে, যা সে আগে বহন করছিল। দেখা যায় যে তারা সেই মেয়েটিকে তাড়া করছিল, যার রক্ত কম্বলে ছিল। দুর্ভাগ্যবশত সিলভা নোয়ার ঘোড়াটিও খুঁজে পায় এবং একটি ইলেকট্রিকিউশন ওয়ান্ড দিয়ে তাকে আঘাত করে, এই আশায় যে এটি তাদের গ্রামে নিয়ে যাবে। যখন নোয়া ফিরে আসে, সে পুরো গ্রামকে আগুনে জ্বলতে দেখে হতবাক হয়ে যায়। মুখোশধারী এপরা তার গোষ্ঠীর সদস্যদের বন্দি করছে এবং বারবার সিজারের জন্য এই শব্দগুলো উচ্চারণ করছে। ভীত নোয়া তার বাবাকে বাঁচাতে জ্বলন্ত ভাড়ার উপরে ওঠে। দুর্ভাগ্যবশত সিলভা তাকে লক্ষ্য করে এবং তার পিছু নিতে শুরু করে। নোয়া কোনোভাবে ঈগলগুলোকে মুক্ত করতে সক্ষম হয়,
কিন্তু তার বাবাকে শক্তিশালী সেনাপতির হাত থেকে বাঁচাতে পারে না। করো একটি বেদনাদায়ক মৃত্যুবরণ করে এবং নোয়াকে টাওয়ার থেকে ফেলে দেওয়া হয়। পরের দিন সকালে তার জ্ঞান ফেরে এবং সে দেখে গ্রামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নোয়া কাঁদতে কাঁদতে তার বাবার দেহ কবর দেয় এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। সে একা তার গোষ্ঠীর বাকি সদস্যদের খুঁজতে বের হয়, কিন্তু কোথা থেকে করোর ঈগলটি উপস্থিত হয়। তাই সে তার ঘোড়ায় চড়ে সেটিকে অনুসরণ করা শুরু করে। প্রথমবারের মতো নোয়া নিষিদ্ধ টানেল পার হয়ে অন্যদিকে আবির্ভূত হয়। সে উঁচু দালানে ভরা জায়গাটি দেখে অবাক হয়ে যায়, যেখানে একসময় মানুষ বাস করত। এখানে নিরাপদ নয় জেনেও নোয়া এগিয়ে যেতে থাকে। সে মাঝে মাঝে বিশ্রাম নিতে থামে এবং যা কিছু হাতে পায় তাই খায়। পরের দিন সকালে করোর ঈগলটি উপস্থিত হয় এবং নোয়া তার বাবার শেখানো মন্ত্র ব্যবহার করে সেটির সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। যাই হোক, পাখিটি তার কর্তৃত্ব অস্বীকার করে এবং তার বাহুতে আঁচড় দিয়ে উড়ে যায়। নোয়া সেটির পিছু ধাওয়া করে ঘন জঙ্গলে প্রবেশ করে, যেখানে সে ধোঁয়া দেখতে পায়। উৎসের কাছে যেতেই সে হঠাৎ একটি কাঁচের ছাদের মধ্য দিয়ে একটি ফাঁদে পড়ে যায়। নোয়া দ্রুত নিজেকে মুক্ত করে, যার পরে সে রাকা নামে এক লুকানো ওরাঙ্গওটানের সাথে দেখা করে। প্রথমে রাকা তাকে একজন মুখোশধারী সৈন্য বলে ভুল করে, কারণ সে ইলেকট্রিকিউশন স্টিকটি বহন করছিল। কিন্তু যখন নোয়া তার পুরো কাহিনী ব্যাখ্যা করে, রাকা বুঝতে পারে যে সে শত্রু নয়। ওরাঙ্গ ওটানটি তখন প্রকাশ করে যে তার নিজের উপজাতীয় সম্প্রতি মুখোশধারী অ্যাপোদের দ্বারা ধ্বংস হয়ে গেছে। সে জঙ্গলের মেঝের নিচে লুকিয়ে বেঁচে গিয়েছিল, যেখানে সে একটি বড় বসতি তৈরি করেছিল। এরপর রাকা নোয়াকে তার বইয়ের সংগ্রহ দেখায়, যা তরুণ এপটি আগে কখনো দেখেনি। সে তখন ব্যাখ্যা করে যে সে অর্ডার অফ সিজারের অংশ, একটি দল যা প্রকৃত সিজারের শিক্ষার প্রতি অনুগত। এই শিক্ষাগুলো অ্যাপ সমাজে অনেক আইনের ভিত্তি তৈরি করেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। দুঃখের বিষয়, রাকা এখন এই অর্ডারের একমাত্র জীবিত সদস্য। সে আরও প্রকাশ করে যে মুখোশধারী এরা সিজারের শিক্ষার অপব্যবহার করছে। তারা প্রক্সিমাস সিজার নামে এক অত্যাচারীর সেবা করে, যে নিজের আইন তৈরি করতে শুরু করেছে। রাকা দাবি করে যে সিজার একজন মহান পূর্বপুরুষ ছিলেন, যিনি অ্যাপোদের শক্তি এবং ঐক্যে বিশ্বাস করতেন, এই ভণ্ডদের প্রচারিত সহিংসতায় নয়। সে এমন এক সময়ের কথা স্মরণ করে যখন মানুষ এবং অ্যাপ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত, একটি বিশ্বাস যা সিজার চেরিস্ট করতেন। রাকা অবশেষে নোয়াকে তার গোষ্ঠী খুঁজে পেতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে সেও এর অংশ হতে পারে। দুজন তখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বসতি থেকে বেরিয়ে পড়ে। পরের রাতে তারা যা কিছু খাবার সংগ্রহ করতে পারে তা খাওয়ার জন্য ক্যাম্প স্থাপন করে। যখন তারা কথোপকথনে মগ্ন থাকে, মেয়েটি হঠাৎ উপস্থিত হয় এবং দুটি ফল ছিনিয়ে নেয়। নোয়া রাগান্বিতভাবে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করে, কিন্তু রাকা তাকে থামিয়ে দেয়, ব্যাখ্যা করে যে মেয়েটি শুধু ক্ষুধার্ত। সে তখন তরুণ অ্যাপটিকে উষ্ণতার জন্য একটি কম্বল দিতে অনুরোধ করে। প্রথমে নোয়া প্রত্যাখ্যান করে, কারণ কম্বলটি তার মায়ের। সে এমনকি জানে না যে সে তার সাথে আবার দেখা করবে কিনা। কিন্তু তারপর রাকা সিজারের শিক্ষার কথা বলতে শুরু করে, সহানুভূতির গুরুত্বের উপর জোর দেয়। এটি অবশেষে নোয়ার মন পরিবর্তন করে এবং সে তাকে কম্বলটি দেয়। রাকা তখন মেয়েটির নাম রাখে নোভা, যে মানবীর সাথে সিজার একসময় বন্ধুত্ব করেছিল। পরে রাতে তারা একটি অবজারভেটরিতে আসে। নোয়া একটি টেলিস্কোপের মাধ্যমে তারা দেখে এবং মেয়েটি একই রকম বিস্ময়ের সাথে তাকে অনুসরণ করে। পরের দিন এপরা তাদের যাত্রা চালিয়ে যায় এবং মেয়েটি তাদের অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তারা শীঘ্রই একটি হ্রদের কাছে আসে, যেখানে একদল জেব্রা জড়ো হয়েছে। হঠাৎ একদল আদিম মানুষ জল পান করতে এবং স্নান করতে উপস্থিত হয়। আধুনিক পোশাক পরা মেয়েটি মানুষ যে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে রাকা নোয়াকে সিজারের প্রতীকসহ একটি লকেট দেয়, তাকে তার প্রকৃত শিক্ষা অনুসরণ করার পরামর্শ দেয়। পরের দৃশ্যে সিলভা এবং তার সেনাবাহিনী হ্রদে এসে খেলাধুলার জন্য মানুষদের জড়ো করতে শুরু করে। তারা রাকার পিছনে লুকিয়ে থাকা মেয়েটিকেও দেখতে পায় এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে নোয়া তার ঘোড়ায় চড়ে এসে তাদের নিয়ে পালিয়ে যায়। যখন তারা নিরাপদে থাকে, নোয়া মেয়েটিকে ঘনিষ্ঠভাবে দেখে এবং রাকাকে বলে যে সে কথা বলতে পারে। ওরাংওটানটি সন্দিহান, কারণ সে বিশ্বাস করে যে মানুষ কথা বলতে অক্ষম। যাই হোক, মেয়েটি তাদের দুজনকেই অবাক করে দিয়ে বলে, আমার নাম মেয়ে। সে দাবি করে যে সে জানে নোয়ার উপজাতি কোথায় আটকে আছে এবং তাদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সেই রাতে যখন অন্যরা বিশ্রাম নিচ্ছে, নোয়া গ্রাম থেকে উদ্ধার করা ইলেকট্রিকিউশন স্টিকটি মেরামত করে। সকালে মেয়ে অ্যাপগুলোকে একটি উত্তাল নদীর দিকে নিয়ে যায়, যা তাদের একটি কাঠের সেতু দিয়ে পার হতে হবে। তরুণ এপটি ভঙ্গুর সেতুটি পার হওয়া নিয়ে সন্দিহান।
যাই হোক, মেয়ে আশ্বাস দেয় যে সিলভার ক্যাম্পে পৌঁছানোর এটাই একমাত্র উপায় যেখানে তার উপজাতি বর্তমানে আটক আছে। শয়তানের কথা বলতেই কমান্ডার সিলভা এবং তার এপরা অপ্রত্যাশিতভাবে সেতুর অপর পাশে উপস্থিত হয় এবং তাদের কোণঠাসা করে। এনসুইং সংঘর্ষে মেয়ে পিছলে গিয়ে নিচে একটি জালে জড়িয়ে পড়ে। রাকা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেও নদীর তোড়ে আটকা পড়ে। সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সিলভা অন্য দুজনকে বন্দি করে একটি ছুরি নিয়ে জালের কাছে আসে। জালটি কাটার ঠিক আগে রাকা নোয়াকে সিজারের মূলমন্ত্র মনে করিয়ে দেয়। এপরা একসাথে শক্তিশালী এবং নদীর স্রোতে ভেসে যায়। এরপরে সিলভা নোয়া এবং মেয়েকে তীরে একটি মরিচা পড়া জাহাজে তার ক্যাম্পে নিয়ে যায়। এটি একটি বিশাল ভল্টের পাশে অবস্থিত, যা খলনায়ক নেতা প্রক্সিমাস বেশ কিছুদিন ধরে খোলার চেষ্টা করছে। পৌঁছানোর পর নোয়া তার মা এবং বন্ধু সোনা ও আনাইয়ার সাথে পুনরায় মিলিত হয়। তারা একে অপরকে এতদিন পর দেখে স্বস্তিতে আলিঙ্গন করে এবং কাঁদে। এদিকে মেয়েকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে ট্রেভাথান নামে একজন মানুষের সাথে দেখা করে যে তার মতোই কথা বলতে পারে। সে ব্যাখ্যা করে যে সে স্বেচ্ছায় প্রক্সিমাসের কাছে আত্মসমর্পণ করেছে, কারণ সে বিশ্বাস করে যে পৃথিবীর ওপর মানবতার আধিপত্য অতীতের বিষয়। ট্রেভাথন ব্যাখ্যা করে যে সে ইলেকট্রিকিউশন স্টিকটি তৈরি করেছে এবং প্রক্সিমাসকে ইতিহাসের বই পড়ে শোনায়। এই বইগুলোর মাধ্যমে নকল সিজার মানুষের মহান কাজ সম্পর্কে জানতে পারে এবং আসল সিজারের শিক্ষাকে বিকৃত করে। বাইরে প্রক্সিমাস এবং তার এপরা ভল্টটি খোলার চেষ্টা করছে, যা মানুষ শতাব্দী আগে রেখে গিয়েছিল। তারা গান পাউডার, চেইন এবং অন্যান্য বেশ কয়েকটি সরঞ্জাম ব্যবহার করে, কিন্তু দরজাটি দৃঢ়ভাবে বন্ধ থাকে। ট্রেভাথন মেয়েকে সতর্ক করে যে যদি প্রক্সিমাস ভল্টের প্রযুক্তি এবং অস্ত্রের অ্যাক্সেস পায়, তবে সে এপোদের একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এবং অবশিষ্ট মানুষদের নিশ্চিহ্ন করে দেবে। পরে বিশ্বাসঘাতক এপটি নোয়া এবং মেয়েকে তার সাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। সেই বিবর্তন সম্পর্কে কথা বলে, বিশ্বাস করে যে ভল্টের ভিতরের প্রযুক্তি তাকে অ্যাপ জাতিকে অতিক্রম করতে এবং মানুষের ক্ষমতার সাথে মেলে ধরতে সাহায্য করবে। সে নোয়াকে মানুষের বুদ্ধিমত্তা এবং অ্যাপদের জন্য তাদের হুমকি সম্পর্কে বোঝানোর চেষ্টা করে। দেখা যায় প্রক্সিমাস নোয়াকে তার পাশে চায়, কারণ সে ইলেকট্রিকিউশন স্টিকটি মেরামত করার মতো যথেষ্ট বুদ্ধিমান। সে তখন মেয়েকে তার পরিকল্পনা প্রকাশ করার দাবি জানায়, কিন্তু সে কিছু বলতে অস্বীকার করে। সে নোয়ার দিকে ফিরে জিজ্ঞেস করে যে সে তাকে ভল্টের পথ বলেছে কিনা। যাই হোক, তরুণ অ্যাপটি জোর দিয়ে বলে যে সে তাকে কিছুই বলেনি। ডিনারের পর হতাশ নোয়া তার বাবার ইগলের সাথে কথা বলে এবং তার উপজাতিকে মুক্ত করার বিষয়ে সন্দেহ প্রকাশ করে। যখন সে আশা হারাতে বসে, রাকার নেকলেস তাকে সিজারের শিক্ষার কথা মনে করিয়ে দেয় এবং যে প্রক্সিমাসের শাসন ভুল। সান ইগলটি তখন নোয়ার সংকল্প অনুভব করে এবং তার হাতে বসে, যেন তাদের গোষ্ঠীর সংগ্রামে সহায়তা করতে প্রস্তুত। পরের রাতে নোয়া মেয়ের কাছে গিয়ে তার মিথ্যা সম্পর্কে তাকে মুখোমুখি করে। সে জিজ্ঞেস করে সে ভল্ট থেকে সত্যিই কী চায়। মেয়ে ব্যাখ্যা করে যে সে একটি বইয়ের মতো কিছু খুঁজছে যা মানুষের কথা বলার ক্ষমতা ফিরিয়ে আনতে পারে। সে বর্ণনা করে কিভাবে মানুষের তৈরি একটি ভাইরাস একসময় অ্যাপকে বুদ্ধিমান করেছিল, কিন্তু মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল। মেয়ে তখন দলবদ্ধতার গুরুত্ব বুঝতে পারে এবং স্বীকার করে যে সে ভল্টের পথ জানে। পরের দিন তারা সোনা এবং আনাইয়ার সাথে ভল্টের দিকে পাহাড়ে ওঠার জন্য বাহিনীতে যোগ দেয়। তারা ভল্টের বিষয়বস্তু ভিজিয়ে দিয়ে প্রক্সিমাসের জন্য অকেজো করে দেওয়ার পরিকল্পনা করে। তারা জলের স্রোত আটকানো ভেলাটির নিচে গান পাউডার ছড়িয়ে দিয়ে শুরু করে। যখন তারা এই কাজ করছে, ট্রেভাথন তাদের পিছনে লুকিয়ে এসে তাদের পরিকল্পনা আবিষ্কার করে। সে কঠোরভাবে তাদের সতর্ক করে যে তাদের প্রচেষ্টা বৃথা, কারণ কেউ কখনো প্রক্সিমাসকে পরাজিত করতে পারেনি। মেয়ে তাকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু ট্রেভাথন তাকে মনে করিয়ে দেয় যে সে মানবতার উপর বিশ্বাস হারিয়েছে। আসলে সে তার অ্যাপ নেতাকে এই জঘন্য পরিকল্পনা সম্পর্কে জানাতে চায়। কোনো উপায় না পেয়ে মেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহ জলে ফেলে দেয়। ড্যামের চারপাশে বিস্ফোরক লাগানোর পর নোয়া মানব মেয়েটিকে পিঠে নিয়ে পাহাড়ে ওঠে। দলটি শীঘ্রই 3টি বড় পুরানো প্রবেশপথে পৌঁছায়, যা একসময় ভল্টে বাতাস সরবরাহ করত। যখন তারা ভিতরে প্রবেশ করে, তারা জায়গাটি সম্পূর্ণ নির্জন দেখতে পায়। মেয়ে তখন ভল্টটি চালু করে এবং তার বইটি খোঁজে, যা সে সফলভাবে একটি গোপন আলমারির ভিতরে খুঁজে পায়। বইটি একটি স্যাটেলাইট সিস্টেম সক্রিয় করার জন্য একটি ডিক্রিপশন কি হিসাবে প্রমাণিত হয়। এদিকে নোয়া এবং তার বন্ধুরা ভল্টের মধ্য দিয়ে হাঁটে এবং এর বিস্ময় দেখে অবাক হয়।
তারা ছবির বই দেখতে পায় যা মানুষকে অ্যাপকে বন্দি করার চিত্র তুলে ধরে। এটি বেচারা নোয়ার বিশ্বাসকে ভেঙে দেয় যে মানুষ এবং অ্যাপ একসময় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত। সে এটি নিয়ে মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা হঠাৎ করে দুষ্ট এপোদের দ্বারা বাধাগ্রস্ত হয়। প্রক্সিমাসের লেফটেন্যান্ট দ্রুত সোনাকে ধরে তার গলায় একটি ছুরি রাখে এবং মেয়েকে তার আসল উদ্দেশ্য প্রকাশ করার দাবি জানায়। কিন্তু তার আশ্চর্যের জন্য সে একটি বন্দুক বের করে যা সে বইয়ের সাথে পেয়েছিল এবং তাকে গুলি করে হত্যা করে। সে তখন বিস্ফোরণ ঘটায়, যার ফলে ড্যাম পুরো বসতি প্লাবিত করে। বিশৃঙ্খলা দেখা দেয় যখন প্রক্সিমাসের এপরা ক্রমবর্ধমান জল থেকে পালানোর জন্য ছুটে যায় এবং ঈগল গোষ্ঠী সুরক্ষার জন্য ওপরে উঠতে শুরু করে। এই সময়ে সিলভা নোয়াকে তাড়া করে যখন তারা দুজনেই নিজেদের বাঁচানোর চেষ্টা করে। একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়, কিন্তু আমাদের তরুণ অ্যাপ পাইপের মধ্যে একটি সংকীর্ণ ফাঁক দিয়ে পালাতে সক্ষম হয়। বিশাল গরিলাটিও অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু সে ফাঁকের মধ্যে আটকে যায় এবং অবশেষে ডুবে মারা যায়। কোনো মতে বেঁচে ফিরে নোয়া ভল্ট থেকে সেই পথেই পালিয়ে যায় যেভাবে সে প্রবেশ করেছিল এবং তার জীবিত গোষ্ঠীর সাথে পুনরায় মিলিত হয়। কিন্তু যখন তারা ভাবে যে তারা নিরাপদ, প্রক্সিমাস পিছন থেকে ধরে ফেলে এবং নোয়াকে আক্রমণ করে। সে একাই তরুণ এপটিকে মেঝেতে বেশ কয়েকবার আছড়ে মারে এবং তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখে। সে তখন নোয়া এবং তার গোষ্ঠীকে তার সামনে নতজানু হতে বাধ্য করার চেষ্টা করে এবং পরে তাদের সবাইকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তার আশ্চর্যের জন্য নোয়া তার সমস্ত শক্তি সংগ্রহ করে এবং একটি স্বতন্ত্র গান গাইতে শুরু করে। শীঘ্রই তার গোষ্ঠীর বাকিরা তার সাথে যোগ দেয় এবং তাদের সম্মিলিত কণ্ঠস্বর তাদের ঈগলদের ডেকে আনে। ভয়ঙ্কর পাখিগুলো শীঘ্রই একটি বৃত্ত তৈরি করে এবং প্রক্সিমাসকে আঁচড়াতে শুরু করে। করর ছেলে ঈগলটি তখন মুখোশধারী নেতাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে চূড়ান্ত আঘাত হানে। তার কাজ শেষ করে ঈগলটি নোয়ার কাছে ফিরে আসে এবং বিজয়ের প্রতীক হিসাবে তার হাতে বসে। এই ঘটনার পর নোয়া তার উপজাতিকে তাদের গ্রামে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে তারা তাদের টাওয়ারগুলো পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু করে। দৃশ্যটি কয়েকদিন পরে চলে যায়। মে নোয়াকে বিদায় জানাতে আসে, কিন্তু সে মানুষ সম্পর্কে তার সন্দেহ প্রকাশ করে। সে প্রক্সিমাসের বিশ্বাসের প্রতিধ্বনি করে যে সম্ভবত মানুষ সবসময় তাদের নিজেদের স্বার্থে কাজ করবে। মেয়ে স্বীকার করে যে তার লক্ষ্য হলো মানুষকে তাদের গ্রহ পুনরুদ্ধার করতে সাহায্য করা, কিন্তু নোয়া প্রশ্ন করে যে অ্যাপদের জন্য এর অর্থ কী। সে তার বিশ্বাস প্রকাশ করে যে মানুষের তাদের স্থান পুনরুদ্ধার করার অধিকার আছে, কিন্তু তরুণ একটি ন্যায় বিচারের কথা বলে এবং দাবি করে যে যদি মানুষ তাদের প্রযুক্তি এবং স্বাধীনতা ফিরে পায় তবে এপরা আবার তাদের কথা বলার ক্ষমতা হারাবে। সে এলাকার স্বপ্ন স্মরণ করে যে অ্যাপ এবং মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বাস করবে এবং ভাবে যে তা কখনো বাস্তবায়িত হতে পারে কিনা। মেয়ে তার কথায় বিচলিত হয় এবং সে তার পিঠের পিছনে ধরে রাখা বন্দুকটি সরিয়ে নেয়। দেখা যায় যে সে তাকে হত্যা করতে এসেছিল, কিন্তু নোয়ার বুদ্ধিমত্তা এবং অ্যাপ রাজ্য সংরক্ষণের সম্ভাবনা স্বীকার করার পর তার মন পরিবর্তন করে। অবশেষে বিদায় নেওয়ার আগে নোয়া তাকে সিজারের চিহ্ন সহ লকেটটি দেয় এবং তাকে মনে করিয়ে দেয় যে এটি খুব বিশেষ। সে উপহারটি নেয়, তাকে ধন্যবাদ জানায় এবং একটি স্যাটেলাইট স্টেশন বেসে চলে যায়, যেখানে সে অন্যান্য মানুষের সাথে দেখা করে। সেখানে তাকে করিনা নামে এক মহিলা স্বাগত জানায়। মেয়ে ডিক্রিপশন কিটি করিনার হাতে তুলে দেয়, যা করিনা এবং তার দল বিশ্বব্যাপী অন্যান্য মানব বেঁচে থাকা মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক সক্রিয় করতে ব্যবহার করে। সিনেমাটি শেষ হয় যখন নোয়া তার বান্ধবী সোনাকে অবজারভেটরিতে নিয়ে যায়, যেখানে তারা আকাশে বিস্ময় দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করে। আর এই সাথেই মুভিটি এখানেই শেষ হলো। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? কমেন্টে জানান। আরও নতুন মুভির গল্প দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মুভিতে। ধন্যবাদ।